তান্ত্রিক সাজ্জাদ সুন্দরী পরীটির দিকে মুচকি মুচকি হাসে এবং বলে, সুদীর্ঘ 5টি বছর সাধনা করে আজকে সেই দিন আমি অর্জন করেছি। আজকে তোমার মতো সুন্দরী পরীকে আমি আটক করেছি এবং তোমার সাথে আমি সহবাস করবই। এটা আমার তান্ত্রিকতার সাধনার ফল। তখন সুন্দরী পরীটি একটু ভয়ে ভীতস্ত হয়ে যায় এবং তান্ত্রিক সাজ্জাদকে বলে যে, আপনি এটা আমার সাথে করবেন না। আপনি হলো মানুষ জাতি, আমি হলো জিন জাতি, আমাদের সাথে এগুলো হয় না। তান্ত্রিক সাজ্জাদ বলে, এত কিছু আমি বুঝি না। আমি যে 5টি বছর সাধনা করেছি সে সাধনার মূল্য কোথায়? আমি কষ্ট করে অর্জন করেছি আজ। তুমি স্বইচ্ছায় আমার সাথে সহবাসে লিপ্ত হও অথবা আমি এটা করতে বাধ্য হব। তখন পরীটি ভীতস্ত হয়ে আস্তে আস্তে সাজ্জাদের ঘরের কোনায় যায় দ্বারস্থ হয় এবং সে কোনায় বসে পড়ে। সাজ্জাদ আস্তে আস্তে তার পরিহিত স্যান্ডেল গেঞ্জিটি খুলে ফেলে দেয়। তারপর তার পরিহিত ছিল একটা লুঙ্গি, সেটাও খুলে ফেলে দেয়। এই মুহূর্তে সাজ্জাদ কিন্তু সম্পূর্ণরূপে উলঙ্গ অবস্থায় দেখতে তার একদম একটা মানুষ রূপী শয়তানের মতো লাগছিল এবং সাজ্জাদের ভিতরে একটা কাম শক্তি জাগ্রত হচ্ছিল। সেজন্য পৃথিবীর কোনো কিছু অর্জন করতে যাচ্ছে এরকমভাবে এক পা দু পা করে সেই পরীর দিকে আগাতে থাকে এবং পরী বারবার তাকে নিষেধ করে, আমাকে স্পর্শ করবে না, আমার দিকে আগাবে না। সাজ্জাদ বলে, তাহলে আমার সাধনার মূল্যতা কোথায়? আমি তো তান্ত্রিকতা শিখেছি শুধুমাত্র তোমার মতো পরীকে ভোগ করার জন্য। আজ যদি আমি তোমাকে মাফ করে দেই তাহলে আমার মনের আশা তো কখনো পূর্ণ হবে না। কাজেই তোমাকে এটা ভোগ করতেই হবে। তুমি ভালোই ভালোই আমার সাথে শারীরিক সম্পর্ক করো অথবা আমি তোমাকে জোর করতে বাধ্য হব। সেই পরীটি আরও ভয় পেয়ে যায়। তারপর সাজ্জাদ আস্তে আস্তে পরীর দিকে আগায় এবং পরীকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে পরীটি একটা কুকুরের আকৃতি ধারণ করে। তখন সাজ্জাদ সেই মুহূর্ত থেকে 2 কদম পিছনে ফিরে আসে এবং সেই কুকুর পরীটির দিকে লক্ষ্য করে বলে, তুই যতই ছলনা করিস আমি তোকে ছাড়বো না, বলে দিলাম। তখন সেই পরীটি তার কুকুর রূপ অবস্থা থেকেই ঘেউ 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 করতে থাকে এবং এত জোরে ঘেউ ঘেউ করতে থাকে যে সে একটা সময় বিরক্ত হয়ে তান্ত্রিক সাজ্জাদ দরজা খুলে দেয় এবং সেই কুকুর রূপী পরীটি বাসা থেকে বের হয়ে এক দৌড়ে চলে যায় জঙ্গলের মধ্যে, কেননা বাসার পাশেই ছিল একটা গভীর জঙ্গল। তখন সাজ্জাদ বলে, তুই আজকে বেঁচে গেলি, আজকে তুই তোর রূপ চেঞ্জ করে বেঁচে গেলি, কিন্তু আমি তো তান্ত্রিক, আমি তো তোর নাড়ি ভুড়ি জানি। আগামীকাল তোকে আমি আবার হাজির করব। এইবার আমি দেখে ছাড়বো তুই কিভাবে আমার কাছ থেকে পালাস। আগামীকাল আমি তোর সাথে সহবাস করেই ছাড়বো। বন্ধুরা, এই যে ঘটনাটি এত সময় শুনলেন, এটা একটা তান্ত্রিক সাজ্জাদের ঘটনা। আমি বন্ধুরা পুরো ঘটনাটাই বলবো। একটা সময় সাজ্জাদ কিভাবে পরীর সাথে শারীরিক সম্পর্ক করে এবং সাজ্জাদের করুণ একটা কাহিনী হয়ে যায় সেটাও বলবো। তার আগে আমি বলে নিচ্ছি, তান্ত্রিক সাজ্জাদ বয়স ছিল মাত্র 25 বছর। ছোটবেলা থেকেই বিভিন্ন গল্পে বা বিভিন্ন বইয়ে এই তান্ত্রিকতা সম্পর্কে তিনি জানেন এবং তিনি জানেন যে যারা তান্ত্রিক তারা সাধারণত এইসব পরীদের নিকটস্থ হতে পারে এবং পরীরা অনেক সুন্দরী হয়। সেইখান থেকে তার কৌতূহলবশত পরীদের সাথে সহবাস কেমন হয়, এই যে ফিলিংসটা, এটা থেকেই সাধারণত তার তান্ত্রিকতা শেখার একটা উৎসাহ প্রদান হয়। তিনি সিদ্ধান্ত নেয় যে তিনি তান্ত্রিক শিখবে। সাজ্জাদের পাশের এলাকায় একজন তান্ত্রিক ছিলেন, ওনার নাম ছিল হচ্ছে রফিকুল ইসলাম হাওলাদার নামে একজন তান্ত্রিক ছিলেন, যিনি কিনা কবিরাজি করতেন আর কি। মোটামুটি আশেপাশে যারা জিনভূত এরকম আক্রান্ত রোগী যেগুলো ছিল, মোটামুটি তার কাছে সবাই আসতো এবং সেই সময় তার ঝাড়ফুঁতে সেরে যেত। তো যখন সাজ্জাদের বয়স ছিল 20 বছর, তখনই তিনি সিদ্ধান্ত নেয় যে তিনি একজন বড় তান্ত্রিক হবেন। এবং একটা সময় সে ওই যে রফিকুল ইসলাম হাওলাদার যিনি তান্ত্রিকতা করতেন তার সন্ধান পায় এবং সেখানে তিনি যায় এবং যাওয়ার পর তিনি তার যে লক্ষ্য, তার যে উদ্দেশ্য, এটা তিনি গোপন করে। বলে যে, হুজুর, আমি আপনার কাছ থেকে আপনার বিদ্যা শিখতে চাই এবং আমি মানুষের উপকার করতে চাই। তো রফিকুল ইসলাম হাওলাদার তিনি শুরুর দিকে এরকম অচেনা একটা যুবককে তার সৈনিক বানাবে এটা কখনোই তিনি চায় না। তিনি বলছে, বাবা, এই রাস্তাটা খুবই কঠিন, এই রাস্তায় তুমি ঠিকমতো ঘুমাতে পারবা না। তুমি দেখবা তোমার আশেপাশে কেউ শত্রু নাই, কিন্তু অদৃশ্য শত্রু তোমার অভাব নাই। তুমি এই রাস্তা আসিও না, তুমি যুবক মানুষ, তুমি লেখাপড়া করো, অন্য কিছু শেখো, এটাতে তোমার আসার দরকার নাই। সাজ্জাদ, যিনি ওনার শিষ্য, পরবর্তীতে শিষ্যতা লাভ করেন, তো সাজ্জাদ তখন বাসায় চলে আসার পর তিনি সিদ্ধান্ত নেয় যে যেভাবে হোক আমার এই তান্ত্রিকতা শিখতেই হবে। তিনি সিদ্ধান্ত নেয় যে আমি তান্ত্রিকতা শিখবই। পরের দিন আবারও সেই রফিকুল ইসলাম হাওলাদার ওনার
কাছে যায়। যাওয়ার পর ওনাকে খুবভাবে রিকোয়েস্ট করে, বলে যে হুজুর আমাকে তান্ত্রিকতা শেখান, আমি মানুষের উপকার করতে চাই, এটা ছোটোবেলা থেকে আমার খুব ইচ্ছা। আমি জানি এই রাস্তায় অনেক ঝামেলা হয়, রাত্রে ঘুমানো যায় না, অদৃশ্য শত্রুর সবসময় মোকাবেলা করতে হয়, তারপর আমি শিখতে চাই। কিন্তু কিছুতেই এই রফিকুল ইসলাম হাওলাদার, ওনার গুরু, কিছুতেই ওনাকে শিষ্য করতে চাচ্ছিলেন না। তিনি দেখলেন এত সুন্দর একটা টগবগের যুবক এই রাস্তায় আসবে, এটা তিনি কিছুতেই মেনে নিতে চাচ্ছিলেন না। এছাড়াও তিনি জানতেন যে এরা তো যুবক মানুষ, যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে, তাই হয়তো বা সেই তাগিদ থেকেই ওনাকে শিষ্যত্ব করতে চাননি। তা সেই দিনও এই যে রফিকুল ইসলাম হাওলাদার, তিনি বলেন যে বাবা, তুমি খুব ছোট মানুষ, তোমার এইদিকে আসার দরকারই নাই, আমি তোমাকে অনুরোধ করি তুমি চলে যাও, তুমি আর আমাকে রিকোয়েস্ট কইরো না, এইভাবে রিকোয়েস্ট করলে আমার নিজের মধ্যেও খারাপ লাগে। কিন্তু এই যে সাজ্জাদ তো নাছোড় বান্দা, কারণ তার মনে তো বিষ ভাই, তার মনে বিষ, সে চায় যে আমি এটা শিখবো, আমি পরীকে হাজির করব, সেই পরীর সাথে শারীরিক সম্পর্ক করব, পরীরা নাকি অনেক সুন্দর হয়, এটা আমি বাস্তবে দেখব। এই যে মনের মধ্যে একটা কাম বাসনা তার মধ্যে সুপ্ত ছোটবেলা থেকেই, তিনি এটাকে এখন বাস্তবে রূপ দিতে চায়। তো কী করার, তিনি তো নাছোড়বান্দা। ঠিক পরের দিন আবারও যায়। এইবার কিন্তু তিনি একা যায় না, তার বাড়িতে ছিল একটা বৃদ্ধ মা। আমি আবারও বলে নেই, তার বাবা নাই, তার বাবাটা মারা যায়। বন্ধুরা, এই ফাঁকে বলে নেই, আজকের ঘটনাটি সংগ্রহ করেছে আমাদের টিমের অন্যতম সদস্য, এবং আমাদের টিম আজকে চলে গিয়েছিল রংপুর পীরগঞ্জে, এবং সেখান থেকে একজন বৃদ্ধ মানুষ, ওনার বয়স আনুমানিক ৮০ বছর হবে, ওনার থেকেই ঘটনাটি কালেক্ট করা। ওনার নাম হচ্ছে করিম, এবং এই ঘটনাটা ওনার এক বন্ধুর সাথে ঘটেছিল, এরকমভাবেই তিনি আমাদেরকে জানিয়েছেন, সেটা আপনাদের কাছে প্রকাশ করছি। তো বন্ধুরা, এইবার ওই যে সাজ্জাদের কথা বলছিলাম, এই সাজ্জাদ কিন্তু ওনার বৃদ্ধ মাকে নিয়ে যায়। ওনার বাড়িতে শুধুমাত্র ওনার বৃদ্ধ মা আর উনি আছেন, এছাড়াও কিন্তু ওনার আর কেউ নাই, বাবা তো আগে মারা যায়। তো বৃদ্ধ মাকে উনি যেভাবে ম্যানেজ করছে, যে মা দেখো, আমি তো তোমার সন্তান, আমি তো ছোটোবেলায় মাদ্রাসা পড়ি নাই, কোনো কিছু পড়ি নাই, মানুষকে উপকার করতে চাই, তো আমি একটা হুজুর হতে চাই, মানুষের উপকার করতে চাই, যাতে তোমাকে পরকালে আল্লাহ জান্নাত দেয় আমার বিনিময়ে। এইভাবে তিনি ওনার মাকে ম্যানেজ করছে। তো ওনার মা, বৃদ্ধ মানুষ, ছেলের এরকম আকুতি মিনতি দেখে উনি রাজি হয়ে যায় যে ঠিক আছে, তুই যখন বলতেছিস বাবা, তাহলে আমি গেলে যদি তোর উপকার হয়, তো আমাকে নিয়ে চল, আর ভবিষ্যতে তুই যদি এটা শিখতে পারিস, অবশ্যই মানুষকে উপকার করবি, অপকার করবে না। তো বলে হ্যাঁ মা, আমি এটার জন্যই তো শিখতে চাচ্ছি। তো সাজ্জাদের মনেও ওরকম আর কি, যে আমার একটা যে বাসনা পরীর সাথে সহবাস করা বা পরীকে দেখা, তো এটা তো করবো, আর পাশাপাশি মানুষের উপকার করব। পজিটিভ সাইড তার মধ্যেও একটা ছিল। তো সেই দিক দিয়ে মার কাছে আসলে ওয়াদাভুক্ত তিনি হন। তো তারপর তার মা তাকে নিয়ে ওনার কাছে যায়। যাওয়ার পর বলে যে হুজুর, আমার এই ছেলেটা, ওর বাপ নাই, এরে আপনি দয়া করে একটু শিষ্যতা লাভ করান, কিছু জিনিস শিখান, যাতে আপনার কাছে এতদিন থাকুক, পরবর্তীতে সে যেন মানুষের কল্যাণে আপনার মতো মানুষের সেবায় আসতে পারে। তখন তো ওই যে রফিকুল ইসলাম হাওলাদার বলে যে আপনি বুঝতেছেন না, এই রাস্তা আসলে অনেক কঠিন, আর ও তো অনেক যুবক, যুবক অবস্থায় এরকম পরিস্থিতির মধ্যে পড়াটা কোনো ব্যক্তির জন্য শুভকাম নয়। আর যেহেতু আপনি আসছেন, আপনার ছেলে, আপনার গার্জিয়ান হিসেবে আমার কাছে আসছেন, আমি তো আসলে সেটা ফেলে দিতে পারি না। তখন বলে যে আপনারা আজকে যান, আজকে রাতটা আবারও সিদ্ধান্ত নেন কি করা যায়। তখন সাজ্জাদ এবং সাজ্জাদের মা চলে যায়, এবং যাওয়ার পথেই সাজ্জাদ এবং সাজ্জাদের মার মধ্যে একটা কনভারসেশন হয়, এবং সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় যে যত যাই হোক, আমি এই তান্ত্রিকতা শিখতেই চাই, আমি মানুষের উপকার করতেই চাই, এরকমভাবে সাজ্জাদ তার মাকে কনভার্স করে। তো তখন ওর মা বলে আচ্ছা ঠিক আছে, তুই তাহলে আগামীকাল সকাল থেকে আসিস। তখন সাজ্জাদ পরের দিন সকাল ভোরে নামাজ কালাম পরে রেডি হয়ে খাওয়া দাওয়া করে 8টা-9টার দিকে রফিকুল ইসলাম হাওলাদার, যিনি তান্ত্রিক ছিলেন, নামকরা কবিরা ছিলেন, ওনার কাছে চলে আসে। বলে যে হুজুর, আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলছি, আমার মাও রাজি, আমিও রাজি, কাজেই আমাকে আর এবার ফিরিয়ে আন না, দয়া করে আপনার শিষ্যতা প্রদান করুন। রফিকুল ইসলাম যে হাওলাদার তান্ত্রিক, তো বলে ঠিক আছে, তুমি আমার কাছে শিষ্যত্ব লাভ করতে চাচ্ছ, আজকে থেকে তুমি আমার শিষ্য, কিন্তু আমার কথা মতো চলতে হবে। আমি তোমাকে বিভিন্ন কাজে বিভিন্ন সময় পরীক্ষা করব, যদি তুমি আমার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো, তবেই আমি এই বিদ্যা তোমাকে ধাপে ধাপে শেখাবো। এটা একটা লং প্রসেস, আমার সাথে তোমাকে থাকতে হবে এবং আস্তে আস্তে শিখতে হবে। এটা এমন না যে একদিন আমি দিলাম, তুমি সেটা নিলে এবং পানিতে গিলে ফেললা, দেন পরের দিন থেকে তুমি কবিরাজ হয়ে গেলা, এরকম না। আমার সাথে থাকতে হবে, আমার যে দীক্ষাগুলো দেব সেগুলো তোমাকে প্রদান করতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, সব কিছু আমি বলতে পারবো না। তখন বলে যে হুজুর, আপনি আমাকে শুধু আপনার পাশে রাখেন, শেখার দায়িত্ব আমার।
হুজুরের ইতিমধ্যে আরও ২ জন কিন্তু শিষ্য ছিল। এই জন্যই হুজুর এত না, না করতেছিল। কারণ হুজুরের ইতিমধ্যে ২ জন ভালো রকমের শিষ্য ছিল যাদেরকে দিয়ে হুজুর বিভিন্ন ধরনের ভৌতিক কার্যকলাপ সমাধান করতে পারত। হুজুর না থাকলেও তারা সমাধান করতে পারত। এইজন্য তিনি চাইতেন না যে উটকো একটা লোক আসুক এবং তার আবার নতুনভাবে তাকে শিখাবে বা নতুনভাবে কোনো শিষ্যতা প্রদান করবে, এরকম ইচ্ছা হুজুরের ছিল না। কিন্তু উনার মায়ের জোরাজুরিতে উনি রাজি হয়ে যায়। তো সবকিছু ফাইনাল। তখন সাজ্জাদ বলে এইটাই সুযোগ। আমার যে উদ্দেশ্য সেই দিকে আমাকে আগাতে হবে। অর্থাৎ কিভাবে জিন-পরীকে হাজির করা যায় এবং কিভাবে জিন-পরীকে বশে আনা যায়, এরকম কিছু আমার আগে শিখতে হবে। এবং সাজ্জাদ ওনার গুরুকে বলে যে, "গুরু, আমি এইগুলো একটু বেশি শিখতে চাই।" ইমোশনালি কথাবার্তা বলে যে, "আমি যখন ছোট ছিলাম আমার বাবা এরকম আক্রান্ত হয়েছিল। তারপর থেকেই আমি সিদ্ধান্ত নেই জিন-পরী যারা মানুষকে ক্ষতি করে তাদের বিরুদ্ধে আমি অ্যাকশন নিতে চাই।" বা এরকম জাতীয় কোনো কিছু ইমোশনাল কথাবার্তা বলে হুজুরকে কনভিন্স করে। তখন কনভিন্স বলে, "ঠিক আছে, একটা সেক্টর আছে। তুমি যদি এই সেক্টরে আসতে চাচ্ছ তাহলে এই সেক্টরেই তোমাকে আগে শেখানো হোক।" এরপর থেকে হুজুর যত রকমের আপনার এই যে ভৌতিক কার্যকলাপ আছে বা বলে না যে জিনে ধরছে, ভূতে ধরছে, এরকম রোগী আছে, সেগুলোকে ট্রিটমেন্ট করা বা বোতলবন্দি করা হয় এবং পরবর্তীতে মেরে ফেলা হয়। এই যে সকল কাজকর্মগুলো আছে, এই সকল কাজকর্মে এই সাজ্জাদকে পাশে রাখে এবং ডানাত হিসাবেই তাকে শেখায়। কেননা ইতিমধ্যে হুজুর সাজ্জাদের প্রতি এক ধরনের মায়া এবং ভালোবাসা জন্মে যায় সাজ্জাদের আগ্রহ দেখে। তো বছর ৫ হয়ে গেল। এতক্ষণ যে গল্পটা বললাম এটা সাধারণত অতীতের ঘটনা। ঘটনাটা শুরুর থেকে অতীতের ঘটনা। ৫ বছরের মধ্যে তিনি খুব ভালোভাবে ত্রান্তিকতা আয়ত্তে আনে এবং যত রকমের দীক্ষা দেওয়া দরকার হুজুর তাকে দিয়ে দেয় এবং তিনি খুব ভালোভাবে সেগুলো আয়ত্তে করে এবং জিন-পরী হাজির করা তার জন্য একটা মামুলি ব্যাপার। মাত্র ৩০ মিনিটের মধ্যে তিনি তার তান্ত্রিক শক্তির বিনিময়ে যেকোনো জায়গায় জিন-পরীকে হাজির করতে সক্ষম। কিন্তু তার যে মনের বাসনা, এইটা কিন্তু সে এখনও হাজির করতে পারে নাই। কেননা তিনি তার ওস্তাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ যে, "যতদিন তুমি আমার কাছে থাকবা, আমার আন্ডারে থাকবা, আমি যতদিন তোমাকে মুক্ত না করব, আমি যতদিন না বলব যে আজ থেকে তুমি আমার শিষ্য না, ততদিন পর্যন্ত তোমার নিজ ইচ্ছায় কোনো কাজ করতে পারবা না।" অর্থাৎ নিজ ইচ্ছায় তুমি চাইলে যে কোনো কাজ করলা, নিজ ইচ্ছায় যেকোনো জিন-পরীকে হাজির করলা বা হত্যা করলা, এটা তুমি পারবা না। কথা দাও। এই প্রতিজ্ঞাবদ্ধ ছিল সাজ্জাদ। কিন্তু যেদিনের কথা বললাম, সাজ্জাদ একটা সুন্দরী পরীকে হাজির করে। ওইদিন সকালেই হুজুর তাকে শিষ্যত্ব থেকে বাদ দিয়ে দেয় এবং বাদ দিয়ে দেয় বলতে বলা হয় যে, "সাজ্জাদ, তুমি আজ পরিপূর্ণ। তুমি দীর্ঘ ৫টি বছর আমার কাছে ছিলা। আমার যতটুকু আয়ত্তে ছিল আমি তোমাকে শিখিয়েছি। তুমি যদি মনে করো যে তুমি আজকে থেকে আলাদাভাবে কাজ করবা তোমার নিজের মতো করে, অর্থাৎ তোমার যে লক্ষ্য আছে সেটা পূরণের জন্য কাজ করবা, তুমি করতে পারো। আজকের পর থেকে তুমি আমার কাছে না থাকলে আমি কোনো কিছু মাইন্ড করব না। তুমি ৫ বছর আমার কাছে ছিলা, আমি যথেষ্ট পরিমাণ তোমাকে শিখাতে সক্ষম হয়েছি এবং তুমি যদি এখন একলা চলতে চাও তুমি পারবা, সে সামর্থ্য তোমার হয়েছে।" এখন সাজ্জাদ তো এটাই চায়। তিনি তো আরও ২-৩ বছর আগে থেকে খালি চায় যে হুজুর আমাকে ছাড়ে না কেন? কবে আমি আমার মতো করে আমার মনের আশা পূরণ করব, আমার খায়েশ পূরণ করব, এইটা তো আমি সুযোগ পাচ্ছি না। তখন সাজ্জাদ তো মনে, মনে খুশি হয়ে যায়। তখন হুজুরকে বলে, "হুজুর, ঠিক আছে, আপনি যেহেতু আমাকে দীক্ষা দিয়ে ফেলছেন এতদিন এবং আমিও হুজুর আমি চাই যে আমি একটু নিজের মনের মতো করে মানুষকে একটু সেবা দেওয়ার জন্য। তো আপনি তো আপনার গুরু আছেনই, আমি চাই আমি আমার বাড়িতে পার্মানেন্টভাবে থাকতে। কোনো সমস্যা হলে আমি আপনার কাছে চলে আসবো।" তখন হুজুর বলে যে, "ঠিক আছে, তোমার কোনো সমস্যা হলে আমার কাছে চলে আসো। যেখানে থাকো ভালো থেকো। এমন কোনো কাজ করিও না যে কাজের বিনিময়ে পরকালে আল্লাহ তোমাকে শাস্তি প্রদান করে।" এই বলে বিভিন্ন পরামর্শ দেয় সাজ্জাদকে ওইখান থেকে বিদায় দেয়। তখন সাজ্জাদ বাড়িতে আসে। বাড়িতে আসার পর এই যে সন্ধ্যাবেলা যে কথা বলছিলাম পরীকে হাজির করা, সন্ধ্যাবেলায় বেচারা ওনার রুমে, তো এখানে একটা ভালো কথা আমি মিস করে ফেলছি। সাজ্জাদ যখন ওনার শিষ্যত্ব লাভ করে তার বছর ২-৩ পর ওনার যে বৃদ্ধ মা ছিলেন ইনিও মারা যায়। ওনার আসলে একুল আর সেকুল কেউ নাই। যার কারণে উনি যা ইচ্ছে তাই করতেন। কেউ জানতেনও না এবং কেউ বাধা প্রদানও করতেন না। তো স্বাভাবিকভাবে তিনি তার বাড়িতে আসে। অনেকদিন পর বাড়িতে আসার পর তার বাড়িতে রুমের মধ্যে প্রবেশ করে এবং করার পরেই তিনি তার যে তান্ত্রিকতা শিখেছেন, তান্ত্রিকতা শেখার পর তিনি চাইলেন যে আমি একটা পরীকে হাজির করব এবং সেই সন্ধ্যাবেলা তিনি তার পাশেই ছিল একটা বাঁশঝাড় এবং একটা বন জাতীয়। তো তিনি এরা তান্ত্রিকরা এদের কিন্তু চোখ আসলে আমরা যেটা দেখতে পাই না এরা কিন্তু সেটা দেখতে পায়। তো ওইখানে অনেকক্ষণ দাঁড়ায় থাকে এবং দাঁড়ায় থাকার পর একটা পরীর তিনি সন্ধান পায়
এবং এই পরীটা হচ্ছে একটা বাচ্চা পরী। মানে আমরা জানি না যে জিন ভূতের অনেক বয়স হয়, 1000 2000 বয়স একটা জিনের বয়স। এই যে পরীটা, এই পরীটা আনুমানিক বয়স হবে 25 থেকে 30 বছর। একটা বাচ্চা একটা পরী দেখতে এত সুন্দর যে সাজ্জাদের ওই কাম বাসনার জাগ্রত হয়ে যায়। তিনি কিন্তু পরীকে অনেক আগেও দেখেছে তান্ত্রিক সাধনার সময়, কিন্তু এই প্রথম তিনি ভোগ বিলাসিতার নজরে পরীকে দেখে এবং তিনি চিন্তা করে এই পরীকেই আমার চাই এবং এই পরীর মাধ্যমেই আমি আমার কাম শক্তি শুরু করতে চাই। 5টি বছর আমি সাধনা করেছি, এটা দিয়ে আমি আমার কাজ হাসিল করতে চাই, শুরু করতে চাই। যেহেতু ছোট পরী, তিনি বাঁশবাগানের উপর বসে খেলা করতেছে, পরীদের বয়স অনুযায়ী ছোট, তো তখন তিনি তার তান্ত্রিক বলে পরীকে তার বশস্থ করে এবং তার পিছু পিছু তার ঘরে রুমের মধ্যে নিয়ে আসে। তো নিয়ে আসার পর তো বাকি ঘটনা তো প্রথমেই বলছিলাম যে তিনি পরীকে জোরপূর্বক ধর্ষণ করতে চায়, যেটাকে বলে শারীরিক সম্পর্ক করতে চায়। কিন্তু পরীটি কুকুরের অবয়বে পরিণত হয় এবং একটা পর্যায়ে যেহেতু সাজ্জাদের প্রথম একটা ঘটনা ছিল হুজুরকে ছাড়া, যার কারণে পরবর্তীতে তিনি কোনো স্টেপ নেন নাই এবং পরীকে যাইতে দেয়। পরের দিন সন্ধ্যাবেলায় এবার সে আটঘটো বেঁধে তার তান্ত্রিক সাধনায় নেমে পড়ে। তিনি তার রুমের মধ্যে তান্ত্রিক সাধনায় লিপ্ত হয় এবং মন্ত্র পাঠ করতে শুরু করেন এবং জোরে জোরে মন্ত্র পাঠ শুরু করেন। দীর্ঘ ঘণ্টাখানিক মন্ত্র পাঠ করার পর একটা সময় সেই পরীটি তার রুমের মধ্যে হাজির হয় এবং রুমের মধ্যে হাজির হওয়ার সময় সঙ্গে সঙ্গে তার রুমের মধ্যে একটা নীল জোনাকি পোকার মতো জ্বলতে শুরু করে। তখনই তিনি বুঝতে পারেন যে হ্যাঁ, পরীটি হাজির হয়েছে। অপরূপ রকমের সুন্দর একটা নারী তার সামনে দাঁড়িয়ে আছে এবং তার চোখে মুখে যেন একটা আর্তনাদ যে আমাকে ছেড়ে দাও, আমি তো কোনো অপরাধ করি নাই। তখন তান্ত্রিক ওই পরীটিকে জিজ্ঞাসা করে, তুই গতকাল আমাকে এভাবে ধোঁকা দিলি কেন? তুই আমাকে ছাড়া চলে গেলি কেন, বল। তখন পরীটি কোনো কথা বলে না। তান্ত্রিক বলে, তুই কি জানিস এই যে আজকের স্বপ্ন পূরণ করার জন্য আমার দীর্ঘ 5টি বছর অন্য মানুষের গোলামি করতে হয়েছে? একজন মানুষের গোলামি করার পর সে আমাকে শিখিয়েছে তোকে কিভাবে হাজির করা যায়। আজ আমি সেই বিদ্যায় পারদর্শী। আজ আমি চাই তোর সাথে শারীরিক সম্পর্ক করতে, আর তুই চলে গেলে এভাবে। পরীটি তখন বলে যে আমাকে মাফ করে দাও, আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই, তাহলে আবার কেন আমাকে এখানে নিয়ে আসলা? আর তুমি কি জানো আমার পরিবার কত শক্তিশালী? আমার পরিবার যদি জানে তুমি আমাকে এইভাবে তোমার বাড়ির আশেপাশে বন্দি করে রেখেছো, তাহলে তোমাকে জানে মেরে ফেলবে। তান্ত্রিক সাজ্জাদ বলে, আরে যা যা, এরকম কত শক্তিশালী জিন আমার হাতে মৃত্যুবরণ করছে তোর ধারণাও নাই। তখন পরী বলে, দেখো আমি এগুলো কোনো কিছু বুঝি না, এগুলো আসলে কি, আর আমি তো জিন জাতি, আমি তো অন্য একটা জাতি, তো আমি তো তোমাকে কোনো ক্ষতি করি নাই, তাহলে আমার সাথে তুমি কেন এগুলো করছো? আর তুমি যদি আমাকে স্পর্শ করো তাহলে তোমার কোনো ক্ষতি হবে, আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। তখন এই যে তান্ত্রিক বলে যে আমার যত ক্ষতি হয় হোক, তারপরেও আমি তোর সাথে শারীরিক সম্পর্ক করব। তখন পরীটি একটু বুদ্ধি খাটায় যে না, এ তো নাসরবান্দা, এর থেকে আজকে কোনো মতো পালাইতে হবে, না হলে হবে না। দরজাটা বন্ধ ছিল। তখন বলে, ঠিক আছে আমি তোমার সাথে শারীরিক সম্পর্ক করতে চাই, কিন্তু আমার শর্ত আছে। বলে, কি শর্ত? যে শারীরিক সম্পর্ক করার পর তুমি আমাকে চিরতর মুক্তি দেওয়া, পরবর্তীতে আমাকে আর তুমি ডাকতে পারবা না বা আমাকে আর বন্দি করে রাখতে পারবা না, আমি আমার পরিবারের কাছে ফেরত যেতে চাই। তো আমরা, ঠিক আছে আমি তোমাকে মুক্তি করব। এই বলে সাজ্জাদ তিনি তার আবারও পোশাক খুলতে শুরু করে এবং একটা পর্যায়ে সাজ্জাদ উলঙ্গ হয়ে যায় এবং এইবার পরীটি তার পরিহিত যে পোশাকটা ছিল আংশিক সেটা খুলে ফেলে এবং খুলে ফেলার পর তিনি এমন একটা ভঙ্গিমা করেন, হাসি দেন যে তিনি সাজ্জাদের প্রেমে পড়ে গেছেন। এরকম একটা হাসি দিয়েই তিনি সাপের আকৃতি ধারণ করে এবং সাপের আকৃতি ধারণ করার পরেই তার ঘরের এক কোণা দিয়ে ফাঁক দিয়ে রুম থেকে বের হয়ে চলে যায়, মুহূর্তের মধ্যে চলে যায়। সাজ্জাদ লক্ষ্য করতে পারে না যে কীভাবে আর কোন দিক দিয়ে কীভাবে চলে গেল, বুঝতেই পারে না সাজ্জাদ। সে ধাপেও সেই পরীটি এই তান্ত্রিকের হাত থেকে মুক্তি পায়। এইবার তান্ত্রিক সাজ্জাদ আসলে প্রচণ্ড পরিমাণ রেগে যায়। ছোট একটা পরী আমার সাথে এরকম ছিনিমিনি খেলছে, এর শাস্তি তাকে পেতেই হবে। তিনি সিদ্ধান্ত নেয় এই পরীটি নিজেই বলবে আমার সাথে শারীরিক সম্পর্ক করো সাজ্জাদ, আমার সাথে শারীরিক সম্পর্ক করো। তিনি সিদ্ধান্ত নেয় যে এই পরীটির বাবা এবং মাকে আমি আটকে ফেলবো। তার যে কাজ, তিনি সেই রাত্রে তিনি প্রিপারেশন নেয় যে কিভাবে একটা পরিবারকে বোতলবন্দি করা যায় এবং আটক করা যায়। তার 5 বছরের সাধনার জীবনে যত কিছু তান্ত্রিকতা শিখেছে সকল কিছু তিনি আবারও রিভাইজড করে এবং পুরোদমে তিনি নিজেকে প্রিপার্ড হয়। পরের দিন তার কিছু জিনিস দরকার হয়। এই জিনিসের মধ্যে দরকার হয় সদ্য 5 থেকে 7 দিন মারা গেছে এরকম কবরস্থানে যাওয়া এবং সেইখান থেকে একটা কাপড়ের অংশ কেটে আনা। এটা লাগবেই
পরিদেরকে আটকানোর জন্য। তিনি সেই সন্ধানে বের হয়। তার পরের দিন তিনি সেই সন্ধানে বের হয়। একটা খোঁজ পায় যে অমুক গ্রামে মানুষ মারা গেছে, 2-3 দিন হলো। তিনি সেই কবরস্থানে যায়। পরের দিন রাত্রেবেলা সেই কবরস্থানে যায় এবং কবরস্থানে যাওয়ার পর সাহসিকতার সাথে সেই কবরকে খোঁড়ে এবং খোঁড়ার পর একটা পর্যায়ে সেই লাশের কাছে যায়। লাশের কাছে যাওয়ার পর সেখান থেকে এক টুকরো কাফনের কাপড় কেটে নিয়ে আসে। এইভাবে তার ত্রান্তিক সাধনার মাধ্যমে তিনি যেভাবে শিখেছে যা যা দরকার সকল কিছু তিনি জীবনের রিস্ক নিয়ে আয়ত্ত করে, যেভাবে হোক এটা আমি করবই। তারপর সকল কিছু যখন আয়ত্ত হয়ে যায়, ঠিক 2 দিন পর তিনি তার ত্রান্তিক সাধনায় লিপ্ত হয়। এইবার সেই পরীটির পুরো পরিবার সহ হাজির করে। এইবার পরীটির সাথে পরীটির বাবা মা এবং সেই পরীটি হাজির হয়। তিনি এমনভাবে ব্ল্যাক ম্যাজিক করে যে পরী এবং পরী বাবা মা এবং কেউ কোনো কিছু কথা বলতে পারতেছে না, একদম চুপচাপ তাকিয়ে আছে। সে মতো অবস্থায় তিনি পরীর বাবা এবং মাকে পরীর সামনে বোতলবন্দি করে এবং আটক করে ফেলে। এরপর সেই পরীটিকে বলে যে এবার তুই কি করবি? এই যে আমি তোর বাবা মাকে আটক করে ফেললাম, তুই যদি এবার আমাকে ধোঁকা দিস, আমাকে স্পর্শ করার আগেই তুই যদি পালিয়ে যাস, তোর এই বাবা মাকে আমি বোতলবন্দি করেছি, হয় পুঁতে ফেলবো, এমন জায়গায় পুঁতে ফেলবো যে তোর বাবা মার কখনোই বেরোতে পারবে না, হয় আমি মেরে ফেলবো। এইবার কিন্তু পরীটি পড়ে যায় একদম ফান্দে। তার বাবা মাকে উদ্ধার করবে নাকি সে তার ইজ্জতকে রক্ষা করবে? পরীটি খুবই কাকুতি মিনতি করে বলে যে আপনার দোহাই লাগে, আপনি আমার বাবা মাকে হত্যা করবেন না, আপনি যা বলবেন আমি তাই শুনবো। তখন ত্রান্তিক সাজ্জাদ মুচকি মুচকি হেসে বলে, এখন তো ঠিকই কথা শুনতেছিস, তাহলে আগে কেন এমন করলি? আগে যদি ভালোই ভালোই কথাগুলো শুনতি তাহলে কি আমি তোর বাবা মাকে ধরি? বল তুই। তখন পরী বলে, আপনি তাদেরকে হত্যা করেন না, আপনি যা বলেন আমি তাই শুনতেছি। তখন সাজ্জাদ বলে, কি কি চাই আমি, তুই বোঝস না? আমি তো তোকে ভোগ করতে চাই। আমি চাই তুই তোর যে রূপে আছিস এই সুন্দরী রূপেই আমি তোকে ভোগ করব। এই বলে সাজ্জাদ 1 কদম 2 কদম আগায়। তারপর সাজ্জাদে পরিহিত শার্ট এবং লুঙ্গি খুলে ফেলে। এই মতো অবস্থায় সাজ্জাদ পুরো উলঙ্গ অবস্থায় সেই পরীটির সামনে হাজির হয় এবং পরীটিকে বলে, তুমি তোমার সমস্ত পোশাক আশাক খুলে ফেলো এবং আমার কাছে চলে আসো। তখন পরীটি বলে যে না, এভাবে তো আমি পারবো না। তখন সাজ্জাদ একদম রেগে যায়, বলে যে কি বলিস, এখনই বললি আবার এখনই না বলতেছিস। তখন পরীটি বলে, দেখো সাজ্জাদ, তুমি তো মানুষ জাতি, আমি তো জিন জাতি, আমাদের তো সরাসরি কোনো কিছু হওয়া সম্ভব না। তুমি আমাকে স্পর্শ করতে পারবে না, আমাকে স্পর্শ করলে তুমি কোনো অনুভূতি বুঝতে পারবে না। তখন সাজ্জাদ বলে, কেন, আমি কেন পারবো না? তুই তো অবিকল মানুষের মতো দেখতে, একটা সুন্দরী মানুষের মতো, তাহলে আমি তোকে কেন স্পর্শ করতে পারবো না? বলে যে তুমি দেখো আমার বাবা মাকে তুমি বোতলবন্দি করে ফেলছো, এর মানে আমার বাবা মা কত বিশাল দেহের অধিকারী, অথচ সামান্য একটা বোতলের মধ্যে তুমি তাদেরকে আটকে ফেলছো। তারা তো রক্ত মাংসের মানুষ না, যদি রক্ত মাংসের মানুষের মতো হইতো তাহলে কি একটা মানুষকে কখনো বোতলবন্দি করা যায়? তখন সাজ্জাদ বলে, তা তো যায় না, তাহলে কি করা যায়? তখন পরী বলে যে ঠিক আছে, তোমার যে কাম বাসনা, আমি তোমাকে সেই তৃপ্তিটা দিব, তবে সেটা তোমার সজ্ঞানে থাকা অবস্থায় তুমি পারবা না। তুমি আমাকে স্পর্শ করতে যাবা কিন্তু তুমি কোনো ফিলিংস পাবা না, মানে কোনো স্পর্শই আমাকে করতে পারবা না। তখন সাজ্জাদ বলে, তাহলে আমি কি করব বল? তখন পরীটি বলে, সাজ্জাদ, তোমাকে শুয়ে থাকতে হবে, ঘুমের মধ্যে আমি তোমার সাথে সহবাস করব, এছাড়া আমাদের মধ্যে কোনো পথ খোলা নাই। তখন সাজ্জাদ বলে, আমি মানি না, আমি তোকে এখনই তোকে স্পর্শ করব, দেখিয়ে দেবো, দেখো স্পর্শ করা যায় কিনা দেখ। তখন সাজ্জাদ 1 কদম 2 কদম সামনে আগায় এবং পরীটির দিকে হাতটা বাড়িয়ে দেয়, কিন্তু সাজ্জাদ যেন একটা শূন্যের মধ্যে হাত দিয়েছে বলে মনে হয়, কোনো দেহ সেই টাচই করতে পারে না। এরকম হওয়ার পর সাজ্জাদ অনেকটা ঘাবড়িয়ে যায়। সাজ্জাদ ভাবে, কি হলো, এত বছরের সাধনার ফল আজকে যেটা আমি হাতে পাবো, এটা তো কখনো আমি শুনিও নি যে পরীকে স্পর্শ করা যায় না। তখন পরীটি বলে, দেখছো তুমি আমার কথা বিশ্বাস পাচ্ছ না, তুমি তো আমাকে স্পর্শ করতে চাইলে, কিন্তু আমাকে কি ধরতে পেরেছো? আমাকে ধরতে পারো নাই। আমি সম্পূর্ণরূপে দেখতে এরকম, কিন্তু তুমি আমাকে ধরতে পারবে না। তখন সাজ্জাদ বলে যে আমি তোমাকে কিভাবে সহবাস করতে পারি? আমাকে যতক্ষণ না তুমি আমাকে তৃপ্তি দিতে না পারবা, আমার যে শারীরিক চাহিদা এটা যদি তুমি আমাকে পরিপূর্ণ তৃপ্তি না দিতে পারো, আমি তোমার বাবা মাকে ছাড়ব না। তখন পরী বলে, ঠিক আছে, আমি তোমার যে শারীরিক চাহিদা এটা আমি তোমাকে পূরণ করে দেব, কিন্তু এর জন্য যেটা করতে হবে, তোমাকে ঘুমাইতে হবে।
তোমার ঘুমের মধ্যে আমি তোমার সাথে সহবাস করব, তুমি বাস্তবে এটা পারবা না। তখন বলে যে ঠিক আছে, আমি সেটাই চাই, তুমি আমার সাথে করো। তখন পরীটি বলে তাহলে তোমাকে ঘুমিয়ে যেতে হবে। তখন বলে ঠিক আছে, আমি ঘুমিয়ে যাচ্ছি। এই বলে সাজ্জাদ উলঙ্গ অবস্থায় তার বেডে আসে এবং ঘুমের জন্য প্রিপারেশন নেয়। তান্ত্রিক এমনভাবে ব্ল্যাক ম্যাজিক করে যেন পরীটি কোনো মতেই তাকে কোনো ক্ষতি করতে না পারে এবং রুম থেকে বের হয়ে না যেতে পারে। সকল সেফটি অবলম্বন করার পর একটা পর্যায়ে ত্রান্তিক ঝাপসা আলোতে চোখের কিনারার মাধ্যমে বুঝতে পারে সেই পরীটি আস্তে আস্তে তার পাশে এসে দাঁড়ায়। একটা পর্যায়ে তান্ত্রিকের অর্গাজম হয়ে যায় এবং অর্গাজম হওয়ার কিছুক্ষণ পরেই তান্ত্রিক উঠে যায়, ঘুম থেকে উঠে যায় এবং দেখে যে পরীটি তার পাশে দাঁড়িয়ে আছে। এবার কিন্তু উলঙ্গ না, পরীটি জামা পরিহিত অবস্থায় তার পাশে দাঁড়িয়ে আছে। তখন তান্ত্রিক জিজ্ঞাসা করে, তুমি কি আমার সাথে এইমাত্র সহবাস করলা? তখন পরীটি বলে, হ্যাঁ আমি তো আপনার সাথে এইমাত্র সহবাস করলাম, কেন আপনি বুঝতে পারেন নাই? তখন তান্ত্রিক বলে, হ্যাঁ আমি তো বুঝতে পেরেছি, কিন্তু এটা তো একটা স্বপ্নের মতো। যখন হয় তখন আমি ঘুমের মধ্যে অনুভব করেছি, কিন্তু এটা তো আমি বাস্তবে কোনো কিছুই পাইলাম না, তাহলে এটা কিভাবে হয়? পরীটি বলে যে এটাই বাস্তব, আমার ক্ষেত্রে এটাই বাস্তব, আপনার ক্ষেত্রে এটা স্বপ্ন হলেও আমার ক্ষেত্রে এটাই বাস্তব। আর আপনি কখনো বাস্তবতার সাথে আমার সাথে শারীরিক সম্পর্ক করতে পারবেন না। তান্ত্রিক অনেকটা ঘাবড়ে যায় যে কী ব্যাপার, এত বছর সাধনার ফল শুধুমাত্র এইটুকু? আমি সে পরীকে কোনো স্পর্শ করতে পারতেছি না, তার সাথে শারীরিক কোনো কিছু করতে পারতেছি না, জাস্ট স্বপ্নের মধ্যে যেটা হচ্ছে এটা তো নর্মাল অবস্থায় হয়ে যায়। তখন তান্ত্রিক ওখানে বসে পড়ে এবং জামা কাপড় পরিধান করার পর চিন্তা করে কি করা যায়। একটা পর্যায়ে বলে, তুমি কি আমার সাথে কোনো ধোঁকা খেলতেছো? তখন পরীটি বলে যে আমি আপনাকে কেন ধোঁকা দেব? আপনি তো আমাকে স্পর্শ করলেন কিন্তু কোনো ফিল তো পাইলেন না, তাহলে আমি কেন আপনাকে ধোঁকা দেব? আর আপনার কাছে তো আমার বাবা মা বন্দি, আপনার কথা মতো আমি আপনার সাথে শারীরিক সম্পর্ক করলাম, এটা আমার জীবনের প্রথম। আমি জিন জাতির কোনো কারোর সাথে শারীরিক সম্পর্ক করি নাই, মানব জাতির সাথে করি নাই, আজকে আপনার সাথে প্রথম আমি শারীরিক সম্পর্কে লিপ্ত হইলাম আপনার কথা মতো। আপনার কথা ছিল আমি যদি আপনার সাথে শারীরিক সম্পর্ক করি আপনি আমার বাবা মাকে ছেড়ে দিবেন। তখন তান্ত্রিক বলে যে যদি তোর কথা মতো এটা সত্য হয়ে থাকে তাহলে অবশ্যই আমি তোর বাবা মাকে ছেড়ে দেবো, সেই সাথে তোকেও ছেড়ে দিব। আমি চাই না তোকে আমি বন্দি করতে, আমি যেটা বোঝার আমি বুঝে গেছি। ঠিক আছে, তুই যদি সত্য কথা বলিস পরবর্তীতে আমি এটা রিসার্চ করব। যদি মনে করি যে তুই ভুল বলছিস তাহলে তোকে কঠিন শাস্তি পেতে হবে, আর যদি সত্যই বলে থাকিস তাহলে তোকে আমি আর কোনো জ্বালাতন করব না। তখন পরীটি বলে, এর মধ্যে কোনো ভুল নাই, আপনি আমার বাবা মাকে এখন ছেড়ে দেন। তখন তান্ত্রিক তার বোতলের ভিতর থেকে বাবা মাকে বের করে এবং বের করার পর বলে যে যা তোরা এখন চলে যা, তোরা মুক্ত। সেই পরী এবং পরীর বাবা মা সেই রুম থেকে বের হয়ে যায় এবং চলে যায়। তো তান্ত্রিক মনে মনে চিন্তা করে যে কি করলাম এতদিন, কি ভাবলাম আর কি হলো। মনে মনে অনেকটা হতাশাগ্রস্তই হয়ে যায় যে এটা কিভাবে সম্ভব হলো, এত সুন্দর একটা পরী, তাকে আমি স্পর্শ পর্যন্ত করতে পারলাম না, আবার তার সাথে শারীরিক সম্পর্ক হলো, এটা একটা স্বপ্নের মতো অবস্থায় যেখানে আমার কোনো নিয়ন্ত্রণ নাই। আমি বুঝতে পারতেছি কিন্তু আমার কোনো নিয়ন্ত্রণ নাই, আবার মনে হচ্ছে এটা স্বপ্ন, আবার মনে হচ্ছে বাস্তব, এটা কিভাবে হয়? ঘটনাটা বন্ধুরা এখানে শেষ হলেই পারতো, ঘটনাটা এখানে শেষ হয় না। সেই যে পরীটি তার সাথে শারীরিক সম্পর্ক করে, এই পরীটি কি মনে করছেন তান্ত্রিককে ছেড়ে দিবে? মোটেও না। আনুমানিক ৬ থেকে ৭ মাস পর একদিন সে অনুভব করে তার রুমের মধ্যে কেউ একজন প্রবেশ করছে, কিন্তু দরজা তো বন্ধ, কারো তো আসার কোনো কথাই নেই। তিনি যথারীতি চোখ বন্ধ করে শুয়ে আছে। এইবার তিনি সরাসরি ফিল পান যে তার বেডের পাশে কেউ একজন দাঁড়িয়ে আছে, কিন্তু তিনি চোখ খুলতেছে না। তিনি ভাবছেন কে হতে পারে। তিনি যে একজন তান্ত্রিক, তার সাথে যে অদৃশ্য শক্তির একটা সম্পর্ক আছে তখন তিনি সেটা ভুলেই গিয়েছিলেন। কেননা এতদিনে দীর্ঘ ৬ মাসে সে আর ওই ত্রান্তিক সাধনার মধ্যে নাই। তিনি যে উদ্দেশ্যে ত্রান্তিকতা শিখেছিলেন সেটা আসলে অনেকটাই সে বুঝতে পারছে, তাই স্বাভাবিক অবস্থায় ফেরার জন্যই তিনি চেষ্টা চালাচ্ছিলেন। একটা পর্যায়ে ভুলেই যান যে তিনি একজন ত্রান্তিক। তিনি চিন্তা করেন যে কে আসবে, রুম তো লক করা। তখন তার মন মানে না, তিনি চোখটা খোলার পর দেখে ওই যে পরীটি যাকে তিনি ধরে আনছিলেন এই রুমে, সেই পরীটি আবারও এসেছে। সাজ্জাদ সঙ্গে সঙ্গে বেড থেকে লাফিয়ে ওঠেন এবং বেডের মাঝখানে বসেন। তখন তার মনে হয় হ্যাঁ আমি তো প্রান্তিক ছিলাম।
তখন সেই পরীটিকে জিজ্ঞাসা করে, কী ব্যাপার, তুমি আমার এখানে আসলা? আমি তো তোমাকে ডাকি নাই। বিশ্বাস করো, আমি তোমাকে ডাকি নাই। তখন পরীটি বলে, হ্যাঁ আমি জানি আপনি আমাকে ডাকেন নাই, কিন্তু আপনি না ডাকলে কি হবে? আপনার যা সর্বনাশ আমার করার তো করেছেন। আমি আপনাকে ছেড়ে কীভাবে থাকি বলেন? আপনার এখান থেকে যাওয়ার পর আমার বাবা মা সিদ্ধান্ত নেয় আমি যেন আপনাকে বিয়ে করি এবং আমাদের রাজ্যে আমি আপনাকে নিয়ে যাব। তখন তান্ত্রিক বলে, কী বলো, আমি তোমাদের সাথে যাব কেন? আর আমি তো মানুষ, আমি তোমাদের রাজ্যে যাব? তোমাদের রাজ্য কোথায়? আর আমি তো তোমাকে স্পর্শই করতে পারি না, তাহলে তোমাদের রাজ্যে যে আমি করবোটা কি? তখন পরীটি বল, অবশ্যই আপনাকে যেতে হবে, আর যদি আপনি না যান এর পরিণতি ভালো কিছু হবে না। তান্ত্রিক অনেকটা রেগে যায়, তুই আমার সাথে এভাবে কথা বলতেছিস? কিছুদিন আগেই তো তোকে আমি ধরে আনছিলাম। তখন তান্ত্রিক বলে, তুমি যেখান থেকে এসেছো চলে যাও, তোমাকে আমি আর ডিস্টার্ব করবো না, তুমি আমাকে ডিস্টার্ব করবো না, ভালো বলে চলে যাও। তখন পরীটি বলে, না আপনি আমার সাথে যাবেন, আপনি যাবেন কি না? যদি না যান এর অ্যাকশন আপনি দেখতে পারবেন। তখন তান্ত্রিক বলে, আমি যাব না। হ্যাঁ, তখন পরীটি বলে, আপনাকে আমি উঠিয়ে নিয়ে যাব এখন। আপনি কি ভাবছেন আমি কি একা এসেছি? না, আমি আমার জনগোষ্ঠী নিয়ে এসেছি। তখন তান্ত্রিক কিছুটা ভয় পেয়ে যায়। তান্ত্রিক চিন্তা করে, ঘটনা যদি সত্য হয়ে যায় তাহলে তো আমাকে নিয়ে যাবে এখান থেকে, আর আমাকে নিয়ে গেলে আমাকে কখনো এখানে ফেরত দিয়ে যাবে না। তখন তান্ত্রিক তার জানা যত মন্ত্র ছিল সেগুলো পাঠ করতে শুরু করে, তার শরীরকে বন্ধ করে ফেলে। শরীরকে বন্ধ করার ফলে সেই পরীটি তার কাছে আর আসতে পারে না। একটা পর্যায়ে পরীটি রুম থেকে চলে যায় এবং চলে যাওয়ার পূর্বে তান্ত্রিককে বলে, আজকে আপনি বেঁচে গেলেন, কিন্তু এমন একদিন আসবো আপনার অজান্তেই আমি তুলে নিয়ে যাব আপনাকে, আপনাকে আমি বিবাহ করব, আমাদের রাজ্যে নিয়ে যাব। আপনি আমার যে ক্ষতি করেছেন এর পরিণাম হয় আপনাকে ভোগ করতে হবে, আর না হয় সারা জীবন আমার সাথে কাটাতে হবে। এই বলে পরীটি চলে যায়। তান্ত্রিক সাজ্জাদের মনে হলো আকাশ ভেঙে মাথার উপর পড়ল। তিনি ভাবছেন, এটা আমি কি করেছি এতদিন? তিনি চিন্তা করেন, আমি কি আমার গুরুজির কাছে যাব? কিন্তু পক্ষান্তরে তার মনে হয়, আমার গুরুজি আজ থেকে 3 মাস আগে তো মারা গেছে। তো তান্ত্রিক সাজ্জাদ একা হয়ে যায়। ইতিমধ্যে তার সাথে ভয়ঙ্কর স্বপ্ন প্রতিনিয়ত ঘটতে থাকে। এখন আর সেই পরীটি আসে না, এখন রাক্ষস রূপে সেই জিন জাতি তার সামনে হাজির হয়। বিভিন্ন রাক্ষস রূপে তিনি দেখতে পায়, কিন্তু তার শরীরে কোনো স্পর্শ বা আঘাত করতে পারে না, কেননা তিনি তো তান্ত্রিক, তিনি তার শরীরকে সবসময় বন্ধ রাখে। একদিন একটা ঘটনা তার সাথে ঘটে যায়। ততদিনে তিনি নামাজ কালাম পড়া শুরু করেছে, তার এই যে তান্ত্রিক জীবন থেকে বের হওয়ার জন্য খুবই চেষ্টা করতেছে। একদিন ইশারে নামাজ পড়ে আসার সময় তার যে বাসার পাশে বলছিলাম একটা বড় জঙ্গল, এই জঙ্গলের পাশে আসা মাত্রই দেখতে পাই একটা বড় হাতি দাঁড়িয়ে আছে। তা তিনি জিনিসটাকে প্রথমে স্বাভাবিকভাবেই নেয় যে একটা হাতি কোথা থেকে হয়তো বা ছুটে এসেছে, ওখানে কিছু খাচ্ছে। কিন্তু কিছু দূর এগিয়ে যাওয়ার পর দেখে হাতিটি অস্বাভাবিক ব্যবহার করছে এবং হাতিটি তার দিকে তাকিয়ে সুর তুলে বারবার নাড়াচাড়া করছে। তখন তান্ত্রিকের বোঝার আর বাকি রইল না, এটা কোনো সাধারণ হাতি না, এটা একটা অদৃশ্য শক্তি যেটা হাতি রূপে এসেছে, আমাকে আক্রমণ করবে। ঠিক তখন তান্ত্রিক আবারও তার বডিকে পুরো শরীর বন্ধ করে এবং বন্ধ করে দোয়া কালাম পড়তে শুরু করে। একটা পর্যায়ে সেই হাতিটি আস্তে আস্তে পিছপা হয়ে যায় এবং অদৃশ্য হয়ে যায়। তখন তান্ত্রিক সেই রাস্তা দিয়ে আস্তে আস্তে দোয়া কালাম পড়তে পড়তে তার বাড়ি থেকে চলে আসে এবং তার বাড়িতে প্রবেশ করে। সেই দিন আর তার কোনো কিছু হয় নাই। এরকম ঘটনা তার সাথে প্রায় প্রায় ঘটতে থাকে এবং ঘুমের মধ্যে মনে হয় তার উপর কে যেন এসে বসে এবং তার গলা চেপে ধরে, তার বুকের উপর মনে হয় এক মনে বস্তা কেউ চাপিয়ে দিয়েছে, তার প্রচুর শ্বাসকষ্ট হয়। এরকম চলতে চলতে তিনি অসুস্থ হয়ে যায়, একটা সময় খুবই অসুস্থ হয়ে যায়। সে কোনো কিছু খেতে পারে না, তার কাছে মনে হয় যে সব সময় মনে হয় যে আশেপাশে কেউ যেন কারো যেন আছে। তখন সেই যে কবিরাজ, ওনার গুরুর কথা মনে পড়ে। ওনার গুরু শিষ্য করার সময় বলেছিল, বাবা তুই এ রাস্তায় আসিস না, এ রাস্তায় আসলে তুই দেখতে পাবি তোর আশেপাশে কোনো শত্রু নাই, কিন্তু তুই দেখবি তোর অদৃশ্য অবস্থায় তোর শত্রুর অভাব নাই। এই অদৃশ্য শত্রুর কারণে তুই ঠিক মতো খাইতে পারবি না, ঘুমাতে পারবি না। এই শত্রুদের জ্বালা যন্ত্রণা তুই অতিষ্ঠ হয়ে যাবি। তুই যদি নিজেকে সামলাতে না পারিস তাহলে এই কথা তুই কাউরেই বলতে পারবি না, না পারবি বলতে, না পারবি সইতে। এই বয়সে তোর এই তান্ত্রিকতা শেখার দরকার নাই। এই কথা মনে হওয়ার পর সাজ্জাদের দু চোখ দিয়ে অঝর নয়নে পানি পড়তে শুরু করে। তখন সাজ্জাদ বলে, হাই হাই আমি কি করেছি? এখন আমার গুরুজি বেঁচে থাকলে আমি আমার নিজেকে সেভ করতে পারতাম, তার কাছে মাপ চাইতাম, কিন্তু গুরুজিও তো নাই, কি করা যায়? হঠাৎ একদিন শুয়ে আছে,
গভীর রাত, আনুমানিক 2:30 থেকে 3টা। এবার সে অনুভব করে রুমের মধ্যে আবারও কারোর উপস্থিতি, এবং তিনি অনুভব করে যে একা নয়, অনেকগুলো মানুষের উপস্থিতি তিনি টের পান। তিনি চোখ বন্ধ অবস্থায়, ঘুমন্ত অবস্থায় আবারও চিন্তা করে, আমার রুম তো বন্ধ, এখানে তো মানুষ আসার প্রশ্ন আসে না। আবার ঠিক তখনই তার মনে হয় যে এই তো আমার সাথে তো ঘটে যাচ্ছে অস্বাভাবিক ঘটনা। ঠিক তখনই লাফ দিয়ে ওঠে, এবং উঠেই তিনি দেখতে পায় যে এবার রুম ভর্তি অসংখ্য মানুষ অবস্থান করছে। একটার সাথে একটা কাঁধে কাঁধ মিলিয়ে সবাই দাঁড়িয়ে আছে এবং তান্ত্রিক সাজ্জাদের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। তিনি এবার ঘাবড়িয়ে যান যে এত মানুষ কই থেকে আসে, এবং তিনি দেখেন নিচের দিকে তাকিয়ে দেখেন কারুর পা মাটিতে স্পর্শ করে না, মানে তাদের কোনো পাই নাই। তিনি বুঝতে পারলেন যে এটা তো মানুষই না, এরা হচ্ছে সেই অদৃশ্য শক্তি, কিন্তু এতগুলো কেন? এবং তিনি ভালোভাবে লক্ষ্য করে দেখেন এদের মাঝখানে সেই পরীটি আছে। একটা সময় সেই পরীটি ভিড়টা ঠেলে একদম তার কাছাকাছি আসে, আসার পর বলে, কি আমি বলেছিলাম না আমি আসবো, আবারও ফিরে আসবো, তোকে নেওয়ার জন্য আসবো। তখন তান্ত্রিক হাত জোর করে সেই পরীটিকে বলে যে দেখো, যা হবার হয়ে গেছে, তুমি ভুলে যাও, আমি ভুলে যাই, আমাকে এত বড় শাস্তি দিবা না, আমি তোমাদের সাথে যাব না, আমাকে মাফ করে দাও। কিন্তু পরীটি কোনো কথাই শোনে না, বলে যে তুই আমার সাথে যাবে নাকি, চল, যদি না যাস তাহলে তোর বড় কোনো ক্ষতি হয়ে যাবে। তান্ত্রিক কিছুতেই রাজি হচ্ছে না। এখন একটা প্রশ্ন জাগে যে তান্ত্রিক যেতে চাচ্ছে না, তাহলে এতগুলো জিনজাতি নিয়ে সেই পরীটি হাজির হয়েছে, তাহলে জোর করে নিয়ে যাচ্ছে না কেন? বন্ধুরা, আমি তো আগেই বলেছিলাম তান্ত্রিক সবসময় তার শরীরকে বন্ধ করে রাখতো, যত কিছু হয়ে যায় কোনো অশুভ শক্তি তাকে স্পর্শ করতে পারবে না। এই জন্যই সেই অদৃশ্য শক্তিগুলো তাকে স্পর্শ পর্যন্ত করতে পারছে না, কিন্তু বিভিন্নভাবে বোঝাচ্ছে যে আমার সাথে চলো, যদি না যাও কোনো এক সময় তোমার ক্ষতি আমি করেই ছাড়বো। কিন্তু কোনোভাবেই তান্ত্রিক যেতে চাচ্ছে না। তান্ত্রিক ভালোভাবে জানে যে আমাকে নিয়ে যাওয়ার পর হয় মেরে ফেলবে, না হয় আমাকে আর এই আমার বাড়িতে কখনোই পাঠিয়ে দিবে না তারা। তো একটা পর্যায়ে তান্ত্রিক তার তন্ত্রমন্ত্র আবারও পড়তে শুরু করে এবং আস্তে আস্তে নিজের শরীরে ফু দেয় এবং চারদিকে ফু দিতে শুরু করে, এবং সেই অদৃশ্য শক্তিগুলো আস্তে আস্তে পিছাতে শুরু করে, এবং আবারও সেই অদৃশ্য শক্তিগুলো চলে যায়। পরীটি বলে যায় যে আমি আবারও আসবো। তান্ত্রিক ঘেমে অস্থির হয়ে যায়। তান্ত্রিক ভাবলেন যে আমার সাথে এগুলো কি হচ্ছে, আমি তো এখন ভালোভাবেই চলতেছে, ভালো পথে চলতেছে, তাহলে আমার সাথে এরকম হচ্ছে কেন? ভাবলেন যে আমি এই সমস্যার সমাধান করতে পারবো না, আমি অনেক বড় অপরাধ করে ফেলছি, আমি অনেক বড় পাপের কাজ করে ফেলছি। এটা থেকে রক্ষা পাওয়ার জন্য আমার কোনো তান্ত্রিকের স্বর্ণপন্ন হতে হবে। আপনাদের মনে আছে কিনা আমি বলছিলাম যে এই সাজ্জাদ যখন তার গুরুর কাছে দীক্ষা লাভ করতে যায়, তার আগে থেকেই তার গুরুর কাছে আরও দুজন সেখানে দীক্ষা লাভ করতেছিল। তাদের মধ্যে একজনের নাম হচ্ছে কাউসার। এই কাউসার মোটামুটি ওনার সাথে একটা ভালো একটা সম্পর্ক ছিল যখন তিনি তান্ত্রিকতা শিখতেন একসাথে, এবং কাউসারটা ছিল হচ্ছে সাজ্জাদের সিনিয়র। সাজ্জাদ যখন যায় তখন দেখতে পায় যে কাউসার অনেকটাই এসব বিষয়ে পারদর্শী, এবং ওনার গুরু এই কাউসারকে দিয়েই মোটামুটি তখন সেই কাজগুলো করাইতেন, এবং গুরুর পাশে থাকতেন, কাউসার করতেন। তখন তো তার কাছে মনে হয় যে হ্যাঁ, এই কাউসার ভাইয়ের কাছে গেলে হয়তো বা আমি এগুলো থেকে মুক্তি পেতে পারি। গুরু নাই তাতে কি হয়েছে, কাউসার ভাইয়ের কাছে তো আমি চাইতেই পারি। তো তিনি পরের দিন কাউসার ভাইয়ের খোঁজে বের হয়, কিন্তু ওনার ঠিকানায় যাওয়ার পর শুনতে পায় যে কাউসার এখানে থাকে না। দীর্ঘদিন হলো কাউসার এখান থেকে চলে গেছে। তো ওনার একটা পাড়াপড়শি ছিল, তো ওনার থেকে শুনছে যে কাউসার কোথায় গেছে। তো সেই সময় নারায়ণগঞ্জ নামে একটা জায়গায়, নারায়ণগঞ্জের কোনো এক গ্রামে এই কাউসার ওখানে বাসা করে, বাড়ি করে। তো ওনার সহযোগিতায় সে নারায়ণগঞ্জে যায়, অনেক কষ্টে সে ওনার কাউসার ভাইকে খুঁজে বের করে, এবং খুঁজে বের করার পর কাউসার ভাইকে জড়িয়ে ধরে এবং অশ্রু কান্নায় সিক্ত হয়, যে বলে, ভাই আমি তো অনেক বড় বিপদে পড়ে আছি, আজ গুরু বেঁচে থাকলে আমি গুরুর কাছে যাইতাম, কিন্তু গুরুর পরেই তো আমি আপনাকে মান্য করতাম, তাই আমি আপনার কাছে চলে এসেছি, দয়া করে আমাকে রক্ষা করেন। তখন কাউসার বলে, কি হয়েছে সাজ্জাদ, তুমি এরকম কান্না করতেছো কেন? যা যা হয়েছে আমাকে খুলে বলো, আমি তো তোমার বড় ভাইয়ের মতো, বলো না, সমস্যা নাই। তখন সাজ্জাদ বলে, ভাই এই ঘটনা মূলত আমার তান্ত্রিক বিদ্যা শেখার কারণই ছিল একটা। আমি ছোটোবেলায় শুনেছি পরীরা অনেক সুন্দরী হয়, পরীদের সাথে শারীরিক সম্পর্ক করার জন্যই আমি তান্ত্রিকতা শিখি এবং আমি পরীকে হাজির করি। তারপরে এই ঘটনা ঘটে, এবং ঘটার পর এখন সেই পরী আমার আর পিছু ছাড়ছে না। তখন কাউসার বলে, সেই পরীটা তোমাকে কি বলে?
এদিকে সাজ্জাদ বলে যে পরীটি আমাকে নিয়ে যেতে চাই। পরীটি আমাকে বলছে হয় আমাকে তাদের জায়গায় নিয়ে যাবে, না হয় আমাকে মেরে ফেলবে। এর শাস্তি তারা আমাকে দিবেই। আমি কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারছি না। তখন কাউসার বলে, ভাই তুমি যা করেছো অনেক বড় অপরাধ করেছো। কেন? তুমি যখন তান্ত্রিকতা শিখলা আমার সাথে তো অন্ততপক্ষে শেয়ার করতে পারতা। ভাই এগুলো কি আসলে আদৌ সত্য কিনা? তখন সাজ্জাদ বলে, বড় ভাই আমাকে দয়া করে মাফ করে দেন, আমাকে দয়া করে রক্ষা করেন, উদ্ধার করেন। তখন কাউসার সাজ্জাদকে বলে, দেখো তুমি যা শিখেছো আমিও মোটামুটি সেগুলোই শিখেছি। গুরুজি আমাদেরকে যা শিখিয়েছে মোটামুটি একসাথেই শিখিয়েছে। আমরা তো দীর্ঘদিন একসাথে ছিলাম, আমাদের কারোর মধ্যে তো আসলে কম বেশি নাই, মোটামুটি আমরা সবাই জানি। তবে তোমার কাছে যা আছে আমার কাছে যা আছে, এই দুটা মিলে যদি আমরা এক করি, যদি একসাথে এটা সমাধান করার জন্য চেষ্টা করি, আমার মনে হয় কিছু একটা সমাধান করা যাবে। তুমি চিন্তা করো না, আমি তোমার সাথে আছি। তখন এই সাজ্জাদ ভরসা পায়, বলে ভাই তাহলে আমার এই সমস্যাটা সমাধান করে দেন, আপনার কাছে আমি ঋণী থাকবো। আর আমি কথা দিচ্ছি এই তান্ত্রিকতা সকল কিছু আমি ভুলে যেতে চাই। আমি এই তান্ত্রিক এই পরিবেশে আমি কখনোই থাকতে চাবো না। দয়া করে আপনি আমাকে এখান থেকে রক্ষা করেন। তখন কাউসার তান্ত্রিক সাজ্জাদকে আশ্বস্ত করে যে এটা কিছু না, এরকম সমস্যা এর আগেও অনেকবার হয়েছে অনেক মানুষের। অনেক পরি তো যাইতে চায় না, জিন পরি যাইতে চায় না, তাদেরকে তো আমরা নিজেরাই ছুটে গেছি। তাহলে তুমি এখন ঘাবড়াচ্ছ কেন? ঘটনা বন্ধুরা তার পরের দিন, এই যে সাজ্জাদ তিনি তো কাউসারের বাড়িতে আছেন। পরের দিন সকালবেলা কাউসার ঘুম থেকে ওঠে। ঘুম থেকে ওঠার পর তিনি দেখে সাজ্জাদের রুমের দরজা খোলা। তিনি চিন্তা করে কী ব্যাপার, সাজ্জাদ তো এত সকালে ঘুম থেকে ওঠে না, তাহলে সাজ্জাদের রুমের দরজা খোলা কেন? তিনি রুমের মধ্যে প্রবেশ করে। রুমের মধ্যে প্রবেশ করে তিনি দেখে পুরো রুম এলোমেলো, মনে হচ্ছে 8 থেকে 10 জন ব্যক্তি ধস্তাধস্তি করছে, মারামারি কাটাকাটি এরকম একটা অবস্থা হয়েছে। পুরো রুম এলোমেলো, বেডশিট কাপড় চোপড় চেয়ার টিয়ার সব কিছু এলোমেলো। 10 জন ব্যক্তি যদি রুমের মধ্যে মারামারি করে কি কিরকম হইতে পারে, সেরকম অবস্থা পড়ে আছে। এই না দেখে কাউসার এক চিৎকার দিয়ে রুম থেকে বের হয়। কাউসার তো বুঝতে পারছে সাজ্জাদের সাথে কি হয়েছে। আশেপাশের লোকজন জড়া হয়ে যায় এবং সবাইকে বলে যে আমার পাশে একজন লোক ছিল, আমার এক আত্মীয় আসছিল, তাকে খুঁজে পাচ্ছি না, আপনারা একটু খুঁজে দেখেন তো কোথায় আছে। সবাই খোঁজাখুঁজি করে। এর মধ্যে একজন ডাক দিয়ে বলে, কাউসার ভাই আপনার নিম গাছের উপরে কি যেন ঝুলে আছে। এই কথা শোনার পর সবাই সেখানে যায় দেখে যে একটা লাশ নিম গাছের মাথায় ঝুলে আছে। যে লাশটি ঝুলে আছে সেটার কারণ না, এটা ওই সাজ্জাদের লাশ। একজন লোক উপরে ওঠার পর লাশটাকে নিচে নামায় এবং লাশটা ছিল খুবই থ্যাতলানো। পুরো বডি মাথা থেকে পা পর্যন্ত মনে হচ্ছে যে হাড় নাই, শুধু মাংসর পিণ্ড জড়া হয়ে আছে, হাড় ছাড়া এরকম লাশ। অবাক করার বিষয়, সেই সাজ্জাদের চোখ ছিল না এবং তার গোপন অঙ্গর পাশে এমনভাবে আঘাত করা হয়েছে, মানে বোঝা যাচ্ছে না যে এই জায়গাটা কোন জায়গা। এতটা নির্মমভাবে আঘাত করে সাজ্জাদকে হত্যা করা হয়েছে, যেটা চোখে না দেখলে বিশ্বাস করার মতো না। বন্ধুরা, সাজ্জাদের মর্মান্তিক মৃত্যুর মাধ্যমে সাজ্জাদের ঘটনার পরিসমাপ্তি ঘটে। বন্ধুরা, ঘটনাটি কেমন লাগলো বলতে ভুলবেন না। এরকম ঘটনা শুনতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করেই পাশে থাকতে হবে, তাহলে আপনারা এরকম ভয়ঙ্কর ঘটনা শুনতে পারবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।